আপু, ওকে তুমি আস্তে আস্তে নিয়ে এসো। উশি কাছে হয়তো, আমি যাই। তুলি সম্মতি জানায়। তূর্ণা অর্ণবকে দেখে আর কোনো কিছু না ভেবে শাড়ি সামলে তার দিকে এগিয়ে আসে। অনু ভাইয়া। অর্ণব ফিরে তাকায়, সেই উদ্গ্রীব ডাকে। বধূবেশে তূর্ণা, তার জন্যই এই সাজ। আপাদ মস্তক একবার দেখে নেয় সে। প্রথম দিনের সেই অনুভূতিটা আবার ফিরে আসে অকস্মাৎ। তবে আজ তূর্ণার চোখে লাজুকতা নেই, তার জায়গায় একরাশ প্রশ্ন, বিস্ময় আর অভিমান। বল। তুমি 2 দিন আগে আমাকে কি বলেছিলে? তো তো মানে? গলা ভেঙে আসে তার। এসব কি? আমাকে বউ সাজিয়ে ফেলেছে, আজ বিয়ে। এসবের মানে কি? বলতে বলতে চোখের জল ছেড়ে দিল তূর্ণা। সারা দিন ধরে বিস্ময়ে ঠিকমতো কথা বলতে পারেনি, আজ হঠাৎ নিজের বিয়ের খবর শুনে মাথায় ঢুকতে সময় লেগেছে। যখন বুঝেছে, সবার আগে অর্ণবের কথাই মনে আসে। তার সব সমস্যার সমাধান থাকে অর্ণব ভাইয়ের কাছেই থাকে। বোনেরা কোনো জবাব দেয়নি। বাবা মাকে বোঝাতে যাওয়া মানে অযথা গলা শুকানো। কারণ তূর্ণাকে বিয়ে দিতে তারা কতটা উদ্গ্রীব তা সে খুব ভালো করে জানে। তাই শুধু অর্ণবের সঙ্গে কথা বলতে চেয়েছিল। একটু কেঁদে একটু কেঁদে কুটে বললেই হবে, সবাইকে মানিয়ে নেবে তার অর্ণব ভাইয়া। কিন্তু সে সুযোগ কেউ দেয়নি তাকে। এই মাত্র দেখা হলো। সে তো অর্ণব বাড়ি ফিরেছে এটাই জানতো না। না হলে সবার আগে ফোন খুঁজতো না হলে সবার আগে ফোন খুঁজতে হতো না ওভাবে। নিজেই দেখা করে নিত। দীপ্ত ইশারায় তুলিকে নিয়ে সরে গেল। দুজনে নিচে চলে যায়। মানে আজ বিয়ে হবে? অর্ণব বলে। কিন্তু কেন? চোখ ভর্তি জল নিয়ে প্রশ্ন করে তূর্ণা। ওসব তো থেমে গিয়েছিল, আবার কেন? তাও সরাসরি বিয়ে? কার সঙ্গে বিয়ে, কিসের কি, কিছুই বুঝতে পারছি না। অর্ণব এগিয়ে এসে খুব সাবধানে তার চোখের জল মুছে দেয়। আমাকে বিশ্বাস করিস? অবশ্যই করি, কিন্তু বিশ্বাস করলেই হবে। সবটা যেভাবে হচ্ছে হতে দে। বিয়ের পর সবকিছু বদলাবে না। তোকে কারোর সাথে বিয়ে পড়িয়ে রেখে পড়াশোনা করাতে চাইছিল না চাচা চাচি, তাই শুধু বিয়েটাই হবে। তুই আগে যেমন ছিলি তেমনই থাকবি। তাই যা যা বলা হবে তাই করবি, বুঝেছিস? আজ আমাদের বিয়ে। তোমারও বিয়ে? হতবাক প্রশ্নাত্মক দৃষ্টি তার। অর্ণবের চোখ দুটো হেসে উঠল এই অতি চালাক ইচড়ে পাকার বোকামি দেখে। হ্যাঁ, তোর আর আমার বিয়ে। বিস্ময়, আনন্দ, দ্বিধা সব মিলিয়ে তূর্ণা কথা হারিয়ে ফেলে। যে সে এখনই বিয়ে করতে চায় না, এ কথাটাও মাথায় আসছে না। হুঁশ থাকলে হয়তো কান্নাকাটি করে বিয়ে থামিয়ে দিত। কিন্তু এখন সে শুধু বলে, আমি কিন্তু শ্বশুরবাড়ি যাবো না এত তাড়াতাড়ি। বলেছি তো আগের মতোই থাকবে সব। সবটা এখনো পুরোপুরি বুঝতে না পারলেও অর্ণবের আশ্বাসে তূর্ণা মাথা নাড়ে। এখন চল। বলে সে তূর্ণার হাত ধরে। 5 আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গলিয়ে তাকে এগিয়ে নিয়ে যায়। শাড়ি সামলাতে পারছে না তূর্ণা। এক হাতে কুচি ধরে রাখলেও ভারসাম্য ঠিক হচ্ছে না। অনেকদিন পর শাড়ি পরেছে সে। মৌরি আপু একবার পরিয়ে দিয়েছিল সেই কবে। এরপর অর্ণব ভাইয়া মানা করে দেওয়ায় আর পরা হয়নি। কুচি ধরে রাখতে না পেরে সে অর্ণবের আঙ্গুল ছেড়ে কনুই আঁকড়ে ধরে। ভাইয়া, মেহমান এসেছে। মেহমান কেন আসবে? আজ না আমাদের বিয়ে। ও, অর্ণব মাথা নাড়ে। মৌ আর তুলি এসেছে দুলাভাই আর বাচ্চাদের নিয়ে, আর কেউ না। কপালের 2 পাশে চিকন করে নামানো চুল চোখে এসে পড়ছিল। বিরক্ত হয়ে চুল সরাতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে যেতে চাইল তূর্ণা। অর্ণব তৎক্ষণাৎ কোমর আগলে ধরে ফেলে। তূর্ণা সামলে দাঁড়ায়, কিন্তু শাড়ির ভাগ দিয়ে উদরে অর্ণবের স্পর্শ টের পেয়ে সে এক মুহূর্ত থেমে যায়। অস্বস্তিটা লুকিয়ে খুব সাবধানে নিজেকে সরিয়ে নেয়। এমনটা কখনো হয় না অর্ণবের সাথে তার। সে এরূপ বিষয়ে সচেতন থাকে যতই দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ বন্ধন থাকুক। আর অর্ণব অবশ্যই এত অসচেতনভাবে কখনো স্পর্শ করে না তাকে। আজ হঠাৎ এমনটা কিভাবে হয়ে গেল জানে না তূর্ণা। একটু ঘেমে উঠল সে। অর্ণব ভাইয়া নিশ্চয়ই খেয়াল করেনি, তাই ওভাবে ধরে ফেলেছে। অর্ণব তার ভাব বুঝে
নীরবে হেসে ওঠে। কোনা চোখে একবার তাকিয়ে আবার তার হাত ধরে নেয় দুজনে পাশাপাশি সোফায়। তূর্ণা ততক্ষণে তার বিয়ে কার সাথে তা জেনে গেছে। থম মেরে বসে আছে সে, একবারও চোখ তুলে তাকায়নি কারোর দিকে। পাশে অর্ণব, তার দিকেও তাকাচ্ছে না। সেই তখন নিয়ে এসে যেখানটায় বসিয়েছে সেখানেই নত মস্তকে জমে বসে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। তূর্ণার এক হাত অর্ণব আড়ালে নিজের হাতের ভাঁজে নিয়ে নিয়েছে। মেয়েটার হাতটা কেমন নিস্তেজ, প্রাণহীন। অর্ণব সেটা বুঝতে পেরে আলতো করে হাত নাড়ায়। নিজের উপস্থিতি, নিজের স্পর্শটা তাকে বোঝাতে চায়, কিন্তু তূর্ণার সাড়া নেই। চারপাশে সবাই ঘিরে আছে, মৃন্ময়, তুলি, শ্রেয়সী, যে যার মতো ছবি আর ভিডিও নিচ্ছে মুহূর্তটাকে ধরে রাখার জন্য। কিছুক্ষণ পর কাজী সাহেব তূর্ণাকে কবুল বলতে বলেন। একবার, দুইবার, তিনবার, কিন্তু যতবার কবুল বলতে বলা হচ্ছে ততবার তূর্ণা যেন আরও নিজের ভেতর গুটিয়ে যাচ্ছে। ঘোমটা দেওয়া মুখটা মাথা নিচু করে রাখাই ঠিক করে দেখাও যাচ্ছে না। তূর্ণার মা এগিয়ে এসে পাশে দাঁড়াতে চাইলে অর্ণব হাত তুলে তাকে থামায়। সে একটু ঝুঁকে তূর্ণার দিকে মুখ এনে নিচু গলায় বলে, কবুল বল তূর্ণা। না। কণ্ঠটা এতটাই নিচু ছিল যে অর্ণব ছাড়া আর কেউ শুনতে পায়নি। সে নত মুখটার দিকে তাকিয়ে আরো নরম স্বরে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করবি না? তূর্ণার শ্বাস ঘন হয়ে আসে। অর্ণব তার দিকে তাকিয়ে আছে বুঝে সে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর খুব আস্তে বলে, কবুল। আর দুবার মা? কাজী সাহেব বলেন, কবুল কবুল। কাজী সাহেবের সঙ্গে সঙ্গে সবাই একসাথে আলহামদুলিল্লাহ পড়ল। তারপর অর্ণবকে কবুল বলতে বলা হলে সে তিনবার নির্দ্বিধায় বলে দেয়। তূর্ণা অর্ণবের বিয়ে সম্পন্ন হলো। কাজী সাহেবকে খাইয়ে দাইয়ে সম্মানের সহিত বিদায় জানানো হয়। তূর্ণা ক্রমেই আরো গুটিয়ে যাচ্ছে দেখে অর্ণব বেশিক্ষণ তার পাশে বসে থাকলো না, উঠে দাঁড়িয়ে সরে গেল। দীপ্ত সুযোগ ছাড়ল না, সম্বন্ধীকে নিয়ে হালকা পচানি শুরু করলো। অর্ণব গিয়ে উমরানের পাশে পুরুষদের মধ্যে বসে পড়ল। অন্যদিকে শ্রেয়সী আর তুলি মিলে তূর্ণাকে ঘিরে ধরে অনেকক্ষণ ধরে নানান কথা বোঝাতে থাকে। সাজানোর সময় সবকিছু খুলে বললে তূর্ণা আপত্তি করবে বলে কিছু জানানো হয়নি। সেই কথার জন্য দুজনেই ক্ষমা চেয়ে নিল। একের পর এক নানানভাবে সান্ত্বনা দিতে লাগলো তারা, কিন্তু তূর্ণা কোনো কথারই জবাব দিল না। অর্ণব পাশ থেকে উঠে যাওয়ার পর তার মধ্যে যেন সামান্য স্বস্তি নেমে এলো। যে মানুষটা পাশে থাকলে স্বস্তি আর নিজেকে নিরাপদ লাগার কথা, আজ তার উপস্থিতি সবচেয়ে অস্বস্তিতে ফেলছে তাকে। মুখটা সেই ঘোমটা সহিত আড়াল করে রেখেছে নত মস্তকে, একদম যেন নতুন বউ। বাচ্চাদের একজন একজন করে তূর্ণার পাশে এনে ছবি তোলা হলো। বউয়ের সাথে ছবি তুলতে আগ্রহী তারা। পরে সবাই মিলে একসাথেও তোলা হলো। শেষে শুধু বোনেরা মিলে আরও কিছু ছবি তোলে। অনেকক্ষণ পর উমরান নিজেদের আলাপ ছেড়ে বলে ওঠে, আই থিঙ্ক এবার তূর্ণাকে উপরে পাঠিয়ে দিলে ভালো হয়, ওর একটু স্পেস দরকার। কথাটা শুনে অর্ণব মনে মনে স্বস্তি পেল। বাবা আর চাচা তখন তূর্ণার মামা বাড়িতে খবর পাঠানো নিয়ে আলোচনা করছে। মা আর চাচিও পাশে। এতজনের সামনে তূর্ণাকে উপরে পাঠানোর কথা বলতে তার অস্বস্তি হচ্ছিল, লজ্জাও লাগছিল। তূর্ণার দিকে তাকালেই বোঝা যাচ্ছে সে কতটা নার্ভাস। শেষমেশ মৌরি আর তুলি দুপাশ থেকে ধরে তূর্ণাকে নিয়ে উপরে চলে গেল। বাচ্চারাও উৎসাহ নিয়ে তাদের সঙ্গে চলে যায়। তোর না এভাবে থম মেরে বসিয়েছিলি কেন? রাগ করেছিস সবার উপর? আরে তোর বাপের বাড়ি শ্বশুর বাড়ি এক, এখন এর চেয়ে খুশির আর কি আছে? শ্বশুর বাড়ি যাবি না বলেছিলি না? তোর ইচ্ছে পূরণ হলো, দেখ। এমন ভাগ্য কজন পায়? এত অভিমান করে থাকিস না তো। আচ্ছা তুই আদৌ অভিমান করেছিস নাকি লজ্জা পাচ্ছিস বলতো? আমি তো তোর মতি গতি কিছুই বুঝতে পারছি না। দুজনে নানানভাবে তূর্ণার সাথে কথা বলতে চাইলেও নানানভাবে বোঝাতে থাকলো, কিন্তু তূর্ণা একটা ফিরতির জবাবও দেয়নি।
শেষে রুমে রেখে আবার কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে দু বোন চলে আসে নিচে। তারা চলে যেতেই তন্না সবার আগে দরজায় খিল লাগালো, তারপর খাটের ওপাশে গিয়ে ওতে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ে। দু হাতে মুখ ঢেকে ঘন ঘন শ্বাস টেনে বসে থাকে কিছু পল। তাতে বোধহয় কাজ হলো না। সেকেন্ড কয়েক যেতেই মুখ তুলে বিছানা থেকে নিজের একটা ওড়না টেনে নেয়, ওটাই নিজেকে ঢেকে ফের মুখখানা আড়াল করে। লজ্জায় কি করবে ভেবে পাচ্ছে না সে। অর্ণব ভাইয়ার সাথে কি করে বিয়ে হয় তার? এটা কিভাবে হলো? সবাই কিভাবে এটা মাথায় আনলো? কিভাবে আবার বিছানায় মুখ গুজে নিজেকে আড়াল করে সে। ঘরের আসবাবগুলোকেও দেখতে লজ্জা পাচ্ছে বোধহয়। নিচে কিভাবে যে বসেছিল সবার মাঝে একমাত্র সেই জানে। সময় করায় তন্না দরজা খোলে না। বাচ্চারা নতুন বউয়ের কাছে ঘুরঘুর করবে বলে বেশ কয়েকবার দরজা ধাক্কাচ্ছিল, সে খুলেনি। তুলি খাবার নিয়ে এসে কয়েকবার ধাক্কায় খুলে না, এমনকি ডাকে একবার সাড়া অবধিও দিল না। শ্রেয়সী এসে কয়েকবার ডাকে, খুলে না। শেষে ভয় পেয়ে গেল তারা। রাগ অভিমানে কিছু করে বসেনি তো? এমনিতেই মৌরির ঘটনার পর এসব বিষয় নিয়ে আতঙ্ক কাজ করে প্রত্যেকের মনে। তুলি সবাইকে গিয়ে জানালো টুনা দরজা খুলছে না। বাবা মা সহ সবাই উঠে আসে। তানিম তোহা ঝগড়া লাগিয়ে কাঁদছিল বলে একজনকে নিয়ে অর্ণব একটু বাড়ির বাইরের দিকে গেছে। বাকিরা উপরে এসে তন্নাকে ডাকতে লাগলো। তোর না মা, দরজা খোল, এভাবে লক করে রেখেছিস কেন? দরজা খোল তোর না, কথা বল। টুনা কি করছিস? দরজা খোল না। এই টুনা। একটা বার সাড়া দিল না সে। আতঙ্কে কি করবে ভেবে পেল না তারা। ওমরান বলে, অর্ণবকে ডাকলে ভালো হতো না? ও কিছু বুঝিয়ে বললে বা ক্ষমা চাইলে যদি খুলে, হয়তো ওর উপর অভিমান করে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। ওর কথা যদি শুনে। মৃন্ময় এক দৌড়ে নিচে গিয়ে অর্ণবকে ডেকে নিয়ে আসলো। সে এসে জানতে চায়, কি হয়েছে এখানে? দেখ না বাবা, দরজা খুলছে না তরুণাটা। অভিমান করে আছে হয়তো, কিছু করে না বসে আবার, একটু দেখ। নরম করে বুঝিয়ে বলো অর্ণব, বকলে আবার ভয়ে করবে না। অর্ণব ধমক দিলেই হয়ে যায় তন্নার জন্য। কিন্তু আজ যেহেতু অর্ণবকে নিয়েই সমস্যাটা, তাই সে ধমক দিলে মানবে না ভেবে নরম করে বুঝিয়ে বলতে বলে তারা। অর্ণব সেসব কর্ণপাত করল না। দরজা বন্ধ করে আছে শুনে কপালে ভাঁজ পড়েছে তার। কোল থেকে ভাগ্নেকে তার বাবার কোলে দিয়ে দরজায় একবার নক করে। তোর না দরজা বন্ধ করেছিস কি কারণে? দরজা খোল। ধমক না হলেও নরম নয় তার কণ্ঠ। তার কথাই খুলবে না বলে মনে হলো না। তন্নার মা এসে আবার দরজা ধাক্কাতে চাইলে অর্ণব বাধা দেয়। 2 মিনিট অপেক্ষা করো, খুলবে। পারলে এখান থেকে ভিড় কমাও। সবাই মিলে ঘিরে ধরে আছো, বুঝেই খুলছে না। বেশি বুঝিস? সে কবে থেকে শুধু আমি আর মৌ দরজা খুলতে বলছি, ওকে খুলছেই না। সাথে সাথে খট করে দরজা খোলার আওয়াজ হয়। তন্নার কণ্ঠও কানে এলো। খুলেছি আমি, কেউ ঢুকবে না, খবরদার। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। দীপ্ত বলে, আমার মনে হয় সবার এখানে থেকে যাওয়া উচিত। আর শালাবাবু চাইলে একটু ভেতরে গিয়ে কি সমস্যা জেনে নিতে পারো। বড়রা এ কথাই তাদের দিকে নজর ঘুরিয়ে তাকিয়ে চলে গেল। সব যখন ঠিকঠাক আছে, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। তারা যেতেই অর্ণব কোনো দিক না তাকিয়ে অল্প করে দরজা খুলে আকস্মিক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। 2 সেকেন্ডে ছেলেটা কি করলো কেউ তৎক্ষণাৎ ধরতে পারেনি। বুঝতেই শ্রেয়সীর লজ্জা পেয়ে গেল। দীপ্ত তো শব্দ করে হেসেই দেয়। ওমরান এক নজর সবাইকে দেখে এখান থেকে সরে যাওয়ার জন্য বলতেই নিচ্ছিল, তুলি গিয়ে দরজা ধাক্কাতে চায়। ওমরান কপাল কুঁচকে নিল। মেয়েটা পাগল নাকি? কিন্তু দীপ্ত তা হতে দেয়নি। আটকে নেয় সহধর্মিনীকে। কি করছো তুলি? চিন্তা উৎকণ্ঠায় সবাইকে উপেক্ষা করে ঢুকে পড়েছো হয়তো। তুমি দরজা ধাক্কাচ্ছে, লজ্জায় পড়ে যাবে দুজনে। বেচারি শেলিকা সেই থেকে লজ্জায় মুখ তুলে তাকাচ্ছে না। কিন্তু তোর না কাউকে না ঢুকতে বলেছিল। ওকে, ওর কত রাগ তুমি জানো? কেঁদে কুটে বাড়ি মাথায় তুলবে, ওটা বেশ পারে তোর না। তখন আমার ভাইটা আরো বেশি লজ্জায় পড়ে যাবে। বেশি বুঝো তুমি, কিছু হবে না, অর্ণব সামলে নেবে। স্বামী হয় এখন সে, আগের সম্পর্ক আর নেই।
বউকে একা রুমে সামলানোর অনেক টেকনিক থাকে পুরুষ মানুষের কাছে, তুমি এত চিন্তা করো না। তো চলো এখান থেকে। দুজন এখন স্বামী স্ত্রী মাথায় আসতে দীপ্তর কথাই ঠিক মনে হলো। সে নিজেও বিবাহিত কিনা, তবে ছোট বোনের স্বামীর সামনে কিছুটা অপ্রস্তুত হয়। যাওয়া যাক প্লিজ। এভাবে দরজার সামনে দাঁড়িয়ে ডিসকাস করছি বিষয়টা আমাদের জন্য এম্বারেসিং। অর্ণবও বুঝলে অপ্রস্তুত হবে। সো উই শুড লিভ আই গেস। উমরানের কথায় সরে গেল তারা, নিচে চলে যায়। তুর্না সাজ পোশাক বদলায়নি, তবে শাড়ি কিছুটা অগোছালো হয়েছে আগের চেয়ে। আঁচল আর কুচিগুলো হালকা হয়ে এসেছে। সে দরজা খুলে দিয়ে আবার সোজা বিছানায় কাত হয়ে শুয়ে পড়েছে, দু হাতে মুখ ঢেকে। অর্ণব নিঃশব্দে দরজা খুলে ঢুকে তাকে কাত হয়ে হাতে মুখ গুজে শুয়ে থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে পূর্ণ দৃষ্টিতে তাকালো। ধীরে পাশে এসে বসে। নিঃশব্দে শুয়ে আছে মেয়েটা। তার শ্বাস প্রশ্বাসের গতির ছন্দ অর্ণব গুনতে পারছে যেন। শুধু কি মুখ গুজে রেখেছে, না কাঁদছে? বুঝতে সে কিছুটা ঝুঁকে এলো, তবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও বুঝতে পারল না। তুর্না, ডেকে হাত দিয়ে ঘোমটা একটু সরাই। চট করে মাথা তুলল তুর্না। অর্ণবকে দেখেই আবার মুখ লুকিয়ে ফেলে। তুমি কেন এসেছো? আমি তো দরজা খুলে দিয়েছি তোমার কথা শুনে। কাউকে না আসতে বলেছিলাম, তুমি আমার কথা শুনলে না কেন তাহলে? দরজা বন্ধ করে কাউকে সাড়া দিচ্ছিলে না কেন? সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। দেখি এদিকে তাকা। নিরুত্তর। কি সমস্যা তোর? কিছু না, যাও তো তুমি। অর্ণব ঠান্ডা দৃষ্টিতে কিছু পল তাকায়। সে যে গুজে হাতের ভাঁজে মুখ লুকিয়ে রাখা বধূ পানে। রেগে আছিস? ধীর কণ্ঠে জানতে চায় সে। উফ, অভিমান? না। তাহলে আমাকে বিয়ে করতে হয়েছে বলে অখুশি তুই? অনু ভাইয়া, এখান থেকে যাও না। অর্ণব পাশ ঘেঁষে তুর্নার মুখ থেকে হাত সরিয়ে নেয়। গালে হাত রেখে নিজের দিকে ফেরায় সে। কিছুটা ঝুঁকে এসে চোখে চোখ রাখে। চাপা স্বরে জানতে চায়, আমাকে বিয়ে করে অখুশি তুই? তুর্না আবার আগের মতো নিজেকে লুকাতে চায়। অর্ণব তা হতে দিল না। গালে রাখা হাতটা দৃঢ় করেছে। তুর্নার অস্বস্তি হচ্ছে নিজের মুখের উপর অর্ণব ঝুঁকে থাকায়। চোখ বন্ধ করে ফেলে সে। তেমন কিছু না, তুমি চলে যাও, আমাকে একা থাকতে দাও প্লিজ। দেব না একা থাকতে। আমার সাথে কথা বল তুই। তোর মন খারাপ আমার সাথে বিয়ে হয়েছে বলে? না। তাহলে? তুর্না নিরুত্তর। চোখ কাঁপছে তার, গালে লাল লালিমা। অর্ণব চোখ ঘুরিয়ে তা দেখে হঠাৎ বলে, তুই কি লজ্জা পাচ্ছিস তুর্না? হ্যাঁ। সে গাইগুই না করে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে নিতে সোজা বলে দিল। অর্ণবের ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। আমাকে লজ্জা পাচ্ছিস? তুর্না জবাব দিল না, ঢোক গিলে শুধু। বন্ধ চোখের পাতা তীর তীর করে কাঁপছে। এই তুর্না। ধীর কণ্ঠে ডাকে অর্ণব। আমাদের বিয়ে কেন হলো? এটা কিভাবে হতে পারে? কেন দেখিস না একটু আগে কবুল বলে বিয়ে করেছি? কিন্তু তোমার সাথে কি করে আমার বিয়ে হয়? এসব কে বলেছে? আমাদের বিয়ের কথা উঠলো কেন? বাবা মায়ের মাথায় এসব কি করে আসে? অসংখ্য প্রশ্ন তার। আমি চেয়েছি বলে হয়েছে, আর ওরা সবাই আমার কথায় রাজি হয়েছে। তুর্না চমকে তাকায় সোজা সাপটা জবাবে। কিন্তু চোখ খুলতেই অর্ণবকে এখনো এত কাছে দেখে ফের চোখ খিচে নিল। সময় নিয়ে জানতে চায়, তুমি বলেছো? হ্যাঁ, আমি বলেছি। কেন বলেছো? কারণ আমি চেয়েছি তুই আমার জন্য শাড়ি পরবি, বউ সাজবি, আমাকে লজ্জা পাবি, ঠিক এখন যেভাবে বউ সেজে লজ্জা পাচ্ছিস। বলতে বলতে বুকের উপর হালকা হয়ে আসা আঁচলটাও উপরে তুলে দিল সে অতি সাবধানে। কিন্তু তুমি তো এমন ছিলে না, আমাদের সবকিছুই অন্যরকম ছিল। অর্ণব তার গায়ের দুপাশে বিছানায় হাত রেখে ভর দিয়ে আর একটু কাছে এগিয়ে আসে। নিঃশ্বাস ফেলে বলে, ছিল, অনেক কিছু ছিল, তুই বুঝতে পারিসনি। আমি তোকে বুঝতে দেইনি, তাই এখন বুঝাচ্ছি, বুঝতে পারছিস? তুর্না ঘন ঘন শ্বাস টেনে নিরুত্তর থাকে। অর্ণব সদ্য বিবাহিত সহধর্মিনীর দুপাশে কপালে চুল সরিয়ে দেয় সাবধানে ছুঁয়ে। শোন, অর্ণব ধীরে বলে, আমি বলেছিলাম আমাদের বিয়ে একসাথে হবে, আজ সেটা হয়ে গেছে। তোকে শ্বশুরবাড়ি পাঠাবো না বলেছিলাম, পাঠাচ্ছিও না, এখানেই থাকবি, এই ঘরেই। একটু থেমে শ্বাস নেয় সে। আগের কিছুই বদলাবে না তোর না। অভিমান করিস না তুই, ঠিক যেভাবে আগে ছিলি সেইভাবেই থাকবি।
আমি কাল ভোরের ট্রেনে চলে যাব। অসমে অনেকদিন ছুটি কাটিয়ে ফেলেছি। ফাইনাল ইয়ার আমার, আর ছুটি পাবো না। ডাক্তার হয়েই বের হব, তারপর দেশের বাইরে যাব আরও ডিগ্রি নিতে। এখানে থাকবো না, চিন্তা নেই। কণ্ঠে তখন স্থিরতা আর একরাশ কোমলতা। তুই তোর মতন থাকবি, যেমন চাচু চেয়েছিল মেয়েকে কারো নামে পবিত্র সম্পর্কে বেঁধে দিয়েই পড়াশোনা করাবে, ঠিক তেমনই। আরেকবার গভীর শ্বাস টেনে নেয় সে। আমি তোর কাছাকাছি থাকবো না, তুই নিজের মতন থাকবি, সব আগের মতোই চলবে। শুধু সবসময় মনে রাখবি আমার বউ তুই। একটু থেমে যোগ করে, এই কথাটা ভুলে যাবি না, ঠিক আছে? তুমি চলে যাবে? হ্যাঁ, সার্জন হব বলেছিলাম না একবার, ওইটার জন্য দেশের বাইরে যাব, তারপর ফিরে আবার বউ বানাবো তোকে। অনুপ ভাইয়া, আমার লজ্জা লাগছে। বুকের উচ্চ গতির শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ডের কাঁপনের জানান দিচ্ছে তার। অর্ণবের যেমন বুকের ভেতর ঘূর্ণিঝড় বয়েছিল সেবার, আজ তূর্ণারও তাই হচ্ছে। অর্ণবের যেমন বুকের ভেতর ঘূর্ণিঝড় বয়েছিল সেবার, আজ তূর্ণারও তাই হচ্ছে বুঝি। অর্ণব মনোযোগ সহিত তার লাজে রাঙা মুখখানা আর শ্বাস প্রশ্বাসের গতি পর্যবেক্ষণ করতে করতে নরম দৃঢ় কণ্ঠে বলে, লাগুক, আমার তোকে লজ্জা পেতে দেখে ভালো লাগছে। তূর্ণার কানের দুল ছুঁয়ে দিয়ে বলে, চোখ খুলতো, একটু লজ্জা ভাঙাবো তোর। তূর্ণা দ্রুত গতিতে মাথা নাড়ালো, খুলবে না চোখ। চুমু খাবো তোকে। তার ঠোঁটে অতি সাবধানে তর্জনী আঙ্গুলের স্পর্শ দেয়। আমার চোখে চোখ রেখে তাকাতে পারলে গালে, নয়তো ঠোঁটে। তূর্ণা চমকিত নয়নে তাকায় চুমুর কথা শুনে, কিন্তু 2 সেকেন্ডের মতো অতি নৈকট্যে থাকা পুরুষটির সাথে দৃষ্টির মিলন হয়েছে শুধু। তূর্ণা এর মধ্যে গালে একজোড়া অধরের স্পর্শ পেয়ে যায়। বিষয়টা বুঝে উঠবে তার আগে অন্য গালেও এসে ঠেকল সেই অধর দুটো, পরপর তীর করে কাঁপতে থাকা চোখের পাতায়। হতভম্ব তূর্ণা শ্বাস আটকে শুয়ে থাকে। অর্ণব চলে গেছে তার গালে নিজের স্পর্শ এঁকে দিয়ে, কানে কানে একটা কথা বলে গেছে যাওয়ার আগে। অর্ণব ভাইয়া তাকে ভালোবাসে, এটাই তো বলেছে। বিস্মিত স্থির তূর্ণা। পৃথিবীটা একদিনে অসহ্য দেখতে বাহারি রঙে রাঙিয়ে গেছে বুঝি। অর্ণব বের হওয়ার মিনিট 5 পরেই হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে শ্রেয়সী আর তুলি। তূর্ণা তখনও বালিশে মাথায় নিয়ে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, শ্বাস প্রশ্বাস ঘন আর অস্থির। তূর্ণা, কিরে ঘুমিয়ে গেলি নাকি? মুখে কথাটা বললেও চোখের পাতার কাঁপনেই বোঝা যাচ্ছিল সে ঘুমায়নি। তাই তুলি হাত ধরে টেনে তাকে বসায়। তূর্ণা আর নিজেকে ধরে রাখতে পারে না, বোনের বুকে শরীর এলিয়ে দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। তুলি আর শ্রেয়সী দুজনেই অবাক হলো। কি হলো তূর্ণা, কাঁদছিস কেন? ভাইয়া কিছু বলেছে তোকে? দরজা বন্ধ করে রেখেছিলি বলে বকেছে? শ্রেয়সী তার মাথায় হাত রেখে বিচলিত কণ্ঠে প্রশ্ন রাখে। কাঁদতে কাঁদতে তূর্ণা মাথা নাড়ে। না। তাহলে এমন করে কাঁদছিস কেন? তুলি পিঠে হাত বুলিয়ে বিচলিত হয়ে জানতে চায়। আমার লজ্জা লাগছে আপু। ফোপাতে ফোপাতে বলে তূর্ণা। আমি কিভাবে সবার সামনে যাব? অন্য ভাইয়ার সামনে যাব কিভাবে? গালের ভেতর ভেতর কান্না স্বরে বলে সে। তূর্ণার স্বভাবটার সঙ্গে তারা পরিচিত, তাই বুঝতে সময় লাগে না। তুলি আদর করে মাথায় চাপড় দেয়। পাগলি, লজ্জার কি আছে? আমাদের কি বিয়ে হয়নি? বাচ্চার মা হয়ে বসে আছি, এত কিসের লজ্জা? তূর্ণা ফিসফিস করে বলে। অনুপ ভাইয়া আমাকে চুমু দিয়েছে। শ্রেয়সী এক ঝটকায় হেসে উঠতে গিয়েও সামলে ধমক দেয়। তূর্ণা, এসব কথা বলতে নেইছি, মানুষ শুনলে কি বলবে? তুলি অবশ্য পাত্তা দেয় না, উল্টো হেসে চোখ বড় করে জানতে চায়। তাই নাকি? আমার ভাই এর মধ্যেই তোকে চুমুও দিয়ে দিল? তা কোথায় চুমু দিয়েছে? ঠোঁটে না গালে? আপু, শ্রেয়সী চাপা স্বরে থামাতে চায়। গালে। তূর্ণা আরো লাজুক হয়ে ফোপাতে ফোপাতে বলে। আর বলেছে আমাকে ভালোবাসে। আমার খুব লজ্জা লাগছে আপু। এহে, তুলি হেসে ওঠে। গালে চুমু খেয়েছে বলে এখন লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছিস? 2 দিন বাদে দেখবি অবশিষ্ট লজ্জাও ভাঙিয়ে দেবে। তখন শুধু ভালোবাসবে বলবে না, ভালোবাসা চাইবেও। তখন তো মনে হয় তোকে খুঁজেও পাওয়া যাবে না। পাগলি। একটু থেমে বোঝানো সুরে বলে।
শোন, এসব কাউকে বলবি না। বর যদি প্রেম দেয় চুপচাপ প্রেম নিতে হয়, সবাইকে বলে বেড়াতে হয় না, বুঝছিস? উমরান স্ত্রী সন্তান নিয়ে সওদাগর বাড়ি এসেছিল দুপুরে খাবার দাবার সেরে। সকালে শ্রেয়সীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল বলে সকালের দিকে আসতে পারেনি তারা। বিয়ে হয়েছে তাদের আসার পর বিকেলে। আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে চলে যাবে। তাদের বাড়িতেও মেহমান। উমরানের বোন জামাই, ভাগিনা ভাগিনী আছে। বাড়িতে মেহমান রেখে এখানে বেশি সময় কাটানো ভালো দেখাবে না। তবু রাতটুকু কাটিয়ে যাবে ঠিক করেছে। ভাইয়ের বিয়ে, বোনও এসেছে শ্বশুর বাড়ি থেকে। আজই চলে যেতে হলে শ্রেয়সীরও একটু মন খারাপ লাগবে। তারা সকাল থেকে হাসপাতালে ছিল, সেখান থেকে আবার এখানে আসা, সব মিলিয়ে কিছুটা ক্লান্ত হতে পারে ভেবে উমরানকে শ্রেয়সী আগে যে রুমে থাকতো সেখানে বিশ্রাম নিতে দেওয়া হলো। মেয়েকে নিয়ে বিছানায় আছে সে। হেডবোর্ডে হেলান দিয়ে ফোনে জরুরি কিছু দেখছে, আর গায়ের উপর ওসসী গড়াগড়ি খাচ্ছে খেলতে খেলতে। মিনিট দুয়েক পর শ্রেয়সী এলো ব্যস্ত কদমে, হাতে একটা বাটি আর গ্লাস। বিছানার পাশে টেবিলে রেখে দিল। ব্যাগ থেকে ওসসীর জন্য নরম পোশাক বের করতে করতে বলে, আপনি কি ঘুমাবেন একটু? কাল রাতেও বাড়ি ফিরেছেন রাত করে, বাড়ি থেকে হসপিটাল, হসপিটাল থেকে বাড়ি, আবার এখানে ক্লান্ত লাগবে তো, একটু ঘুমান না হয়। আমি ওশিকে মৃন্ময়ের কাছে দিয়ে আসি। এক হাত মেয়ের পিঠে, ফোন হাতে দৃষ্টি সরিয়ে এক নজর শ্রেয়সীকে দেখে আবার ফোনে নজর দিল উমরান। না, এখানে থাকুক, আমি ঘুমাবো না। ওসসীকে টেনে উপরে তোলে। এই পোশাকগুলো চেঞ্জ করে দাও তো ওকে, গায়ে র্যাশ হচ্ছে। হ্যাঁ, ওর পোশাকই বের করছি। ব্যাগ হাতে দেখতে দেখতে জবাব দেয়, তুমি কি করছো? এত তাড়াহুড়ো লাগাচ্ছ যে? মা তার 2 জামাইয়ের জন্য কিছু ডেজার্ট বানাচ্ছে। একটা আমার ভীষণ পছন্দের আগে থেকেই, কিন্তু রেসিপিটা জানি না, শিখে নেবো এখন। উৎফুল্লতা তার চোখে। বাড়ি গিয়ে ওটা বানাবো। আপু, ভাইয়া, এমির, আরাবি সবার পছন্দ হবে দেখবেন। ওসসীর পোশাক খুঁজে পেল। মাম্মা, আমার লক্ষ্যে এদিকে এসে দেখে। ওসসী এক হাতে পাপার বুকের উপর বা বা করে খেলতে খেলতে টেনে টেনে অনেকটা খুলে ফেলেছে গায়ের পাথর। নেটে ডিজাইন করা পোশাকটা। শ্রেয়সী ওটা খুলে নিল সাবধানে। নরম থেকে একটা পরিয়ে দিতে দিতে বলে, কিছু দরকার হলে আমায় ডাকবেন। এখানে মিল্কশেক আর বাটিতে মাফিন রেখেছি, গাইগুই করলে খাইয়ে দিন। উমরান সম্মতি জানায়। গম্ভীর চিত্তে কিছু ভাবছে সে। শ্রেয়সী চলে গেল। ওসসী নরম পোশাক পরে আরাম বোধ করছে। নিজে নিজে খেলতে লাগলো। ফোনে শ্রেয়সী ডাক্তারের পাঠানো একটা ইমেল চেক করছিল উমরান। কপালে ভাঁজ, ঠোঁট চেপে কিছু ভাবনা চিন্তা করতে করতে আনমনে অনুদ্দেশ্যে তাকালো। ওয়ার্ড্রোবের উপর একটা ওষুধের বাক্সে চোখ পড়তে মেয়েকে নামিয়ে একটু বসায়। গায়ের শার্ট নামিয়ে উঠে এলো ওটার কাছে। হাতে নিয়ে খুলে দেখলো ওষুধগুলো। কি ভেবে ফোনে ছবি তুলে মেয়েকে কোলে তুলে নেয়। অর্ণবের রুমের দিকে এগোলো। অর্ণব তার পড়াশোনার দরকারি কিছু কাগজপত্র ঘাঁটছে। নতুন বর ফ্রেশ হয়ে বের হয়েছে হয়তো। খালিকা। উমরান দরজায় নক করতে তাকালো সে। হ্যাঁ ভাইয়া, আসুন প্লিজ। গায়ে টি শার্ট জড়িয়ে নিল। সে তাকে আসতে বলে। বিয়ের কাগজপত্র ঘাটছো নাকি? অর্ণব হাসে অল্প করে, কাগজ গুছিয়ে বলে, তেমন কিছু না, গতবার বেশি দিনের জন্য আসা সার্টিফিকেট সহ দরকারি পেপারসগুলো নিয়ে এসেছিলাম। যাওয়ার সময় মনে ছিল না নিতে, সেইগুলোই গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টেবিলে রাখে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। ওসসীকে মামার বিছানায় ছেড়ে দিয়ে বলে, বুঝবো না, তোমার সাথে একটু দরকারি কথা ছিল অর্ণব, তাই হঠাৎ বিরক্ত করতে চলে এলাম। বিরক্ত হব কেন? অর্ণবের কপালে ভাঁজ। আপনার কি দরকার বলুন, আমি যথাসাধ্য হেল্প করছি। উমরান মেয়েকে দেখে শুনে খেলতে দিয়ে অর্ণবের দিকে তাকায়। হ্যাঁ, শ্রেয়সীকে অবধি দেওয়া মেডিসিনগুলোর লিস্টের দরকার ছিল একটু, ডক্টর চাইলেন আজ। অর্ণব সম্মতি জানিয়ে আলমারি খুলে একে একে সব রিপোর্ট আর প্রেসক্রিপশন বের করলো। ফাইলে ভরে সব উমরানের কাছে দিয়ে বলে, এই যে এখানে সব আছে, এগুলো দিলেই হবে। উমরান সম্মতি জানিয়ে সেসব নেয়। একটু দেখে ওসসীর সহিত চলে এলো রুমে। ডাক্তারকে ছবি তুলে পাঠায় সব কিছু। মিনিট দশেক অপেক্ষার পর ফিরতি মেইল এলো। মন দিয়ে দেখে সে ওটা। রান্নাঘরে শ্রেয়সী মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ফ্রাই প্যানে ব্যস্ত মায়ের হাত।
শ্রেয়সী দুধের সঙ্গে সামান্য চিনি দিয়ে ফ্ল্যানের মিক্সচার ঘেটে দিচ্ছে। তার কাঙ্ক্ষিত ডেজার্টের রেসিপি শিখছে সে। মা হাত চালাতে চালাতে জানতে চাইল, তোর শ্বশুর শাশুড়ি আর ননদ ওরা এ বাড়ি থেকে এখনো কেউ যায়নি বলে কিছু বলেনি তো তোকে মৌ? শ্রেয়সী হাতের কাজ জারি রেখে মায়ের কথায় নাক কোঁচকায়। না, ওরা অনেক ভালো মা, এসব মনে কড়াকড়ি নেই ওদের মধ্যে। আমরা তো আজ চলে যাব ভেবে রেখেছিলাম। আপু মানে উশির ফুপু বলল এত চিন্তা না করতে, আজকের দিনটা যেন থেকে যাই। তাহলে তো ভালোই। আমি আরো ভাবলাম ওরা আসার পর যাওয়া হয়নি বলে মনে কিছু নিয়ে বসে থাকে। তোর বাবা আর চাচুও ব্যস্ত থাকছে। অনব চলে গেল তখন। খালি হাতে কি যাওয়া যায় বল? বাড়ির বানানো নাস্তা পানি ছাড়া মেয়ের শ্বশুর বাড়ি যেতে লজ্জা লাগে আমার। এখন অত নাস্তা বানাতে কত কি দরকার পড়ে। কতদিন ধরে বলছি এনে দিতে জিনিসপত্রগুলো, কারোরই তো সময় হয় না। মহা ব্যস্ত সবাই। থেমে চুলার আঁচ একটু কমায়। তার ওপর গত 4-5 দিন তরুণার বিয়ে নিয়ে কম ঝামেলা চললো নাকি বাড়িতে? কাল থেকে একটু শ্বাস নিতে পারবো বোধহয়। তুমি এত চিন্তা করো না তো মা, আস্তে ধীরে সব করো। বেশি চাপ নিলে আবার অসুস্থ হয়ে বসে থাকতে হবে, তখন বিছানায় পড়ে থাকলে কিছুই করা হবে না। আর এর চেয়ে ধীরে সুস্থে করো সবটা। আসবো? উমরান ফিরে তাকায়। দরজায় অর্ণব। সে সম্মতি জানিয়ে ভেতরে আসতে বলল। জি ভাইয়া, আর কোনো দরকার? ডাক্তার কিছু বলেছে নাকি? উমরান ফোনে একটা ছবির সাথে কাগজে কিছু মেলাচ্ছিল। মনোযোগ দিয়ে দেখা শেষে ধীরে উঠে দাঁড়ায়। অর্ণবের দিকে ফিরল। অর্ণব, এখানে কিছু গরমিল আছে। লুক এট দিস। তুমি যে প্রেসক্রিপশন দিয়েছো ওখানে প্রতি মেডিসিনের টাইম টেবিল দেখলাম। সব মিললেও এই যে এটা লোরাজেপাম, এটা দিয়েছিল মাত্র 7 থেকে 14 দিনের জন্য। তাহলে ওষুধের বক্সে এখন এটার পাতা থেকে যাওয়ার তো কথা নয়। 7 থেকে 8 দিন মানে অনেক আগের কথা, প্রায় শুরুর দিকে। খালি পাতাতে স্বাভাবিক জিনিস পরিষ্কার করতে গিয়েও ফেলে দেওয়ার কথা। টেবিল থেকে বক্সটাও নিয়ে খুলে দেখালো সে, যেটা ওয়ার্ড্রোবের উপর দেখেছিল। এই ওষুধের সাইড এফেক্ট, মেন এফেক্ট সবটা মাত্র ডক্টর আমাকে বিস্তারিত জানিয়েছে। তুমি কি বুঝতে পারছো অর্ণব, হোয়াট আই এম ট্রাইং টু সে? অর্ণব মনোযোগ সহকারে সব কথা শুনল, তার সব কিছু দেখল। লোরাজেপামের পার্শ্ব প্রতিক্রিয়া, মূল প্রতিক্রিয়া এসব সে জানে। তাছাড়া ডাক্তার সব কিছু বুঝিয়ে দিয়েছিল এই ঔষধগুলো দেওয়ার সময়। তার জানা মতে সেই শুরুর 10 দিন টানা খাওয়ানো হয়েছিল এটা শ্রেয়সীকে। আর প্রথম দিকের ওষুধগুলো সে নিজেই কিনেছে প্রতিটা। 10 দিন খাওয়ার পর একটাও থাকার কথা না, কারণ এই কোম্পানির লোরাজেপামের এক পাতায় থাকে 10টা, কিন্তু এখানে পুরো এক পাতার 10টা ওষুধের 8টাই থেকে গেছে। অর্থাৎ নতুন করে আরেক পাতা থেকে 2টি খাওয়ানো হয়েছে। সে চোখ তুলে তাকায় উমরানের দিকে। আপনি হয়তো বেশি চিন্তা করে ফেলেছেন। এখানে 2টা খাওয়ানো হয়েছে মাত্র। হয়তো আমার অনুপস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিয়ে বাবা এগুলো এনেছে। মাত্র 2টা ভাইয়া। এটা লং টাইম মেমোরি লসে তেমন ভূমিকা রাখার কথা নয়। উমরান সরাসরি না বললেও পরোক্ষভাবে যা বোঝাতে চাইছে তা সঠিক নয়, এটা বলছে অর্ণব। উমরান তার কথা শুনে শান্ত দৃষ্টিতে তাকায়। টেবিল থেকে কিছু নিয়ে ধরল অর্ণবের চোখের সামনে। আরও 2টো পাতা ওই ঔষধে, সম্পূর্ণ খালি। অর্ণব চোখ বন্ধ করে নিল গভীর শ্বাস টেনে। বাড়ির কারোর কাজ এটা, বুঝতে পারছে সে। নিশ্চয়ই বাবা মার মধ্যে কেউ, নাকি দুজনে মিলে এটা করেছে কি জানি। ভীষণ লো ফিল করল অর্ণব এই মুহূর্তে নিজের পরিবারের মানুষের এই কাজে। এটা ডাক্তার শ্রেয়সী চিকিৎসার শুরুর দিকে দিয়েছিলেন। বড় দুর্ঘটনা, অপারেশন, ভয়ঙ্কর মানসিক ধাক্কা, অ্যাকিউট অ্যাংজাইটি, প্যানিক, ইনসেমনিয়া, এসব ক্ষেত্রে এই ওষুধ দেওয়া হয়। শ্রেয়সীকেও 10 দিনের জন্যই দেওয়া হয়েছিল, একেবারে স্বাভাবিক চিকিৎসার অংশ হিসেবে। কারণ অস্থির হয়ে উঠত সে, ট্রমাটাইজড ছিল খুব। হঠাৎ আতঙ্কে সবার থেকে গুটিয়ে যাওয়া নিত্য ব্যাপার ছিল তখন। একে তো চেনা পরিচিত কাউকে দেখত না চোখের সামনে, ছিল সব অচেনা মানুষ। এদিকে দুর্ঘটনার কারণে, মানসিক আঘাত আর অসুস্থতার কারণে সব ঠিকঠাক বোঝাতে পারত না। তাই প্যানিক অ্যাটাকও উঠে যেত অনেক সময়। এই কারণেই মূলত এই ওষুধ দিয়েছিল। এটা নেওয়ার পর থেকে অনেকটা শান্ত হয়ে আসে শ্রেয়সী।
চিন্তা শক্তি কমে যাওয়ায় মানসিক অশান্তি খুব অনুভব করত। তাদের কথা মতো চলতো, যা বোঝাতো মেনে নিত। বেশ ভালোই চলছিল এটা নেওয়ার পর থেকে। ওষুধটা দেওয়া হয়েছিল তাকে শান্ত রাখতে। স্মৃতি ঝাপসা কিংবা ভুলে যাওয়া, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া, ব্রেন ফগ, সিদ্ধান্ত নিতে দেরি হওয়া, আবেগ ভোতা হয়ে যাওয়া, এসব ওই ওষুধের মূল এফেক্ট। তাই সেই সময়টাতে শ্রেয়সীকে নিজেদের মতো করে বোঝানো কঠিন কিছু ছিল না। হয়েছেও তাই। কিন্তু এটা দিনের পর দিন চলছিল, অর্ণবের জানা ছিল না। হঠাৎ তার মনে পড়ে গেল, ডাক্তার যখন ওষুধটার ব্যাপারে বোঝাচ্ছিলেন তখন তার বাবাও তার সাথেই ছিলেন। আর কোনো সন্দেহের অবকাশ রইল না। ভাবনার ভারে নামানো চোখ দুটো সে তুলে নিল। বিছানায় খেলতে থাকা ঊষসীর দিক থেকে দৃষ্টি সরে গিয়ে আটকে গেল উমরানের মুখে। চোখে তার অপরাধ বোধ, অনুতাপ স্পষ্ট। মৌ, তোর বর ডাকছে বোধহয়, যা গিয়ে দেখ কি চাইছি। মায়ের পাশে দাঁড়িয়ে মনোযোগ সহিত কি করছে দেখে এটা ওটা নিয়ে কথা বলছিল শ্রেয়সী। ভাইয়ের ডাকে ফিরে তাকায়। ডাকছে আমায়? হ্যাঁ, তাড়াতাড়ি যা। যাচ্ছি। শ্রেয়সী প্রায় সবটা জেনে নিয়েছে এরপর কিভাবে কি করতে হবে তাই বের হয়ে আসলো রান্নাঘর থেকে। হলে আমাকে ডেকো মা, সবার আগে আমি টেস্ট করব। যেতে যেতে বলে সে, আচ্ছা আমি ডাকবো, তুই যা, জামাই কি চাইছে দেখ গিয়ে। শ্রেয়সী চলে গেল। সে যেতেই অর্ণব গম্ভীর চিত্তে মায়ের পাশে এসে দাঁড়ায়। ওষুধের পাতা দুটো মায়ের সামনে রাখে। এসব কি মা? তার মা তাকালো ওষুধের খালি পাতা দুটোর দিকে। প্রথমে বুঝতে পারেনি, হাতে নিয়ে ঘুরিয়ে দেখতেই চমকিত দেখালো কিছুটা। কি হলো বলো, এটা কি? অর্ণবের মা উত্তর না দিয়ে ছেলের দিকে তাকালো। চোয়াল শক্ত অর্ণবের। সে কখনো মায়ের সাথে এভাবে কথা বলে না। সে যাই হোক, এই ওষুধ হঠাৎ অর্ণবের হাতে গেল কি করে? সে যাই হোক, এই ওষুধ হঠাৎ অর্ণবের হাতে গেল কি করে? আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটা মাত্রই ময়ের স্বামী আমাকে দেখালো এবং সবটা জেনে গেছেন উনি। কতটা অপমানবোধ করেছে ওনার সামনে বুঝতে পারছো? এটা দিনের পর দিন মৌকে দিলে কি বুঝি আমাকে একটু বোঝাও তো। বাবা আমাকে কথা দিয়েছিল সেদিন ওর সবটা মনে পড়বে, নিজের মানুষদের কাছে ফিরে যেতে চাইবে, সেদিন কোনো দ্বিরুক্তি ছাড়া তা মেনে নেবে। অথচ তোমরা লুকিয়ে ওকে সবটা ভুলিয়ে রাখার জন্য মেডিসিন দিচ্ছিলে। তুমি নিয়মিত ঠিক টাইমে খাইয়েছো বাবার কথায়, তাই না? থামে সে। মা নিরুত্তর। তুমি কি বুঝতে পেরেছো কি করেছো? এটা একটা ক্রাইম মা। এটা এভাবে টানা ওকে দিচ্ছিলে, অনিয়ন্ত্রিত ডোজে ওর মাথায় সমস্যা দেখা দিতে পারতো মা। কতদিন দিয়েছো এটা? অর্ণবের মা চোখ বন্ধ করে, ভাঙা স্বরে ঢোক গিলে জবাব দেয়, তোর বাবা বলেছে কোনো ক্ষতি হবে না ওর, শুধু আমরা যা বলবো তা মেনে নেবে এটা খাওয়ালে। অর্ণবের শক্ত চোয়াল আরো দৃঢ় হলো বইকি। তা দেখে তিনি ফের বলেন, সব সময় ওর স্বামী সন্তান দিদু নাকি কে জানি ওদের নাম জপত। আমি আর কি করতাম, তুই ছিলি না তাই তোর বাবাকে জানিয়েছিলাম। উনি এনে দিয়েছিলেন এই ওষুধ, বলেছে ওর কোনো ক্ষতি হবে না, শুধু ওই আগের পরিচিত মানুষগুলো চিন্তা আর মাথায় আসবে না, এটুকুই। বিরক্তি দেখা যায় তার চেহারায়। সেই মরে যাওয়ার পর থেকে অবাক হচ্ছি আমি বাবার এক একটা কর্মকাণ্ড দেখে। এখন তো তোমাকেও অচেনা লাগছে। ওর নিজেদের আপনজনদের মনে করতে পারছিল, একথা আমাকে একবারও জানাওনি। উল্টে যা মনে এসেছে সেসবও দূর করতে ওষুধ ওভারডোজ খাওয়াচ্ছিলে। বুঝতে পারছো কতটা নিকৃষ্ট কাজ করেছো মা? থামে সে। বিরক্তি আর ক্ষোভে ভরা নিঃশ্বাস ফেলে বলে, মান সম্মান তো সব ওই মানুষটার কাছে। সেই শুরু থেকে আবেগ অনুভূতির কোনো মূল্য নেই। আমার বোনটা লাশ অবধি বাড়িতে তুলতে দিল না। থামে সে। পুরুষ হয়েও গলা ভেঙে আসছে। যতই স্বাভাবিক জীবনে ফিরে আসুক, বোনটার চলে যাওয়ার সময় থেকে এরপরে সেই মুহূর্তগুলো থেকে কখনো সরে আসতে পারবে না অর্ণব। প্রকাশ না করলেও বাবা আর বোনের প্রতি অনেক অভিযোগ জমা তার। গালে হাত ঘষে জিহবা দিয়ে ঠোঁট ভেজায় সে। এই যে মৌ, ওদের শ্রেয়সী মেয়েটা এসব জানলে এখনো এত কিছুর পর যে সম্মান আর ভালোবাসা দিচ্ছে, এসবের কানাকড়ি থাকবে আর মা? বাবার তো এত মান সম্মানের পরোয়া, সে কতটা নিচে নেমে যাবে মেয়েটার চোখে ভাবতে পারছো? তার মায়ের চোখে অশ্রু। কি করতাম তুই বল না, আমি আর কি করতাম? আমার মৌরিটা নেই, আমার বুকে আর আসে না আমার মেয়ে।
ওকে সেই ফাঁকা বুকে নিয়ে একটু শান্তি পেতাম। সবাই নিজের নিজের জায়গায় ঠিক, তাহলে আমার কি দোষ? আমি কেন বারবার সন্তান হারা হব? আমারও তো কষ্ট হয়। আমাকে স্বপ্নে যখন মা ডাকে আমার মৌরি, তখন ছুতে পারি না ওকে। ঘুম ভাঙলে ওই মেয়েটাকেই কাছে পাই। একটু বুকে নিলেই মনে হয় আমার মেয়ে আমার বুকে আছে। ওকে আমি কি করে যেতে দিতাম তুই বল না। আমার কষ্ট তোদের কারো চোখে পড়ে না। না তোর বোন একবারও মায়ের কথা ভেবেছে, না তোরা আমাকে একটু বোঝার চেষ্টা করিস। সবাই খালি দূরে যাওয়ার জন্য প্রস্তুত। অর্ণবের মাকে যুক্তি দেখিয়ে বোঝানোতে লাভের লাভ কিছু হবে বলে মনে হলো না আর। তার মা ওসবের মধ্যে নেই। তার চিন্তা ভাবনা শুধু সন্তান কেন দূরে সরে যাচ্ছে এই নিয়ে। অথচ নিজেরাও এক বাচ্চার কাছ থেকে তার মাকে দূরে রেখেছে, এ কথা মাথায় আসছে না। সে অশ্রু জলে সিক্ত মায়ের চেহারা পানে তাকায়। কষ্টও হয় মায়ের জন্য। আবার যেটা করেছে সেটাও বিবেচনা করার মতো না। কিছু না বলে চলে গেল সে ওখান থেকে। তার বাবা লোরাজেপাম ব্যবহারের পূর্ণ প্রতিক্রিয়া সম্পর্কে না জেনেই ওই কাজ করেছে। নিশ্চয়ই শুধু ডাক্তারের বলা লোরাজেপাম দিলে চিন্তা শক্তি কমে যাবে, আগের বিষয়গুলো মাথায় সেভাবে কাজ করবে না, এই কথাটাই মাথায় রেখে এই কাজ করেছে। অথচ যে কোনো ওষুধের অতিরিক্ত মাত্রার ব্যবহার শরীরের জন্য ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এতে খারাপ কিছু হতে পারে। শ্রেয়সীর শারীরিক কোনো ক্ষতি হয়নি, তবে সে দুর্ঘটনা, মানসিক আঘাত, ট্রমা এসবের মধ্যেই এই অতিরিক্ত ডোজের ওষুধে বেকাবু হয়ে গেছে। স্মৃতিভ্রষ্টে লোরাজেপামের সরাসরি ক্রিয়া না থাকলেও এত কিছুর মধ্যে চিন্তা শক্তি কমে যাওয়ায় আর প্রতিনিয়ত নিজেকে অন্য একজন হিসেবে চেনায় মস্তিষ্ক নিজেই আগের বিষয়গুলো ভুলিয়ে রেখেছে। আর দিনের পর দিন এমন হওয়ায় হুট করে বন্ধ করার পরও মস্তিষ্ক সেই জট খুলতে পারেনি। হয়তো সময় লাগবে, তবে সব যে মনে পড়বে এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যখন সেই মানুষগুলোর মধ্যে আছে যাদের নিয়ে তার অতীতকাল। তাদের নিজেদের কাছে থাকাকালীন শ্রেয়সীর দুর্বল চিন্তাধারার মাঝে তাকে নিজের কাছেই অন্য পরিচয় জাহির করায় তখন ওসব ভুলিয়ে রাখা সম্ভব হয়েছে। এখন যেহেতু আপনজনদের কাছেই আছে, তাই ধীরে ধীরে সবটা মনে পড়বেই। অর্ণব মাকে আর কোনো কথা না বলে চলে যায় ওখান থেকে। মুখে তার বিরক্তি। মায়ের কাছে আর কৈফিয়ত নিতে চায় না বলে মাথার ভেতর ঘুরতে থাকা সব প্রশ্ন থেকে পালাতে অর্ণব ওখান থেকে সরে এসেছে। বিরক্তি নিয়ে চলতে গিয়ে হঠাৎ বুকে এসে কারো নাক ঠেকল। তূর্ণার আওয়াজ। অর্ণব বিরক্তি মাখা চেহারা নিয়েই তাকায়। তূর্ণাকে দেখে কপালে ভাঁজ পড়ল। চোখে কি হাত দিয়ে হাঁটিস? তূর্ণা চুপি চুপি এদিকটাই এসেছিল। বাড়ি খেয়ে নাকে অল্প ব্যথা পেয়েছে। অর্ণবের আওয়াজ শুনে নাকে হাত রেখে চোখ তুলে এক নজর তাকায়। পরপর অকস্মাৎ উল্টে ঘুরে যেদিক থেকে এসেছে ওদিকে পা চালাতে লাগলো। অর্ণবের কপালের ভাঁজ গাঢ় হয়। কি সমস্যা বুঝলো না ঠিক। এই তূর্ণা, কি সমস্যা তোর? এগিয়ে এসে তূর্ণার হাত ধরে আটকে নিয়েছে সে। তূর্ণার হাত ছাড়িয়ে নিতে চায়। আশ্চর্য, কি সমস্যা? এমন পালাচ্ছিস কেন? আমার কোনো সমস্যা নেই অর্ণব ভাইয়া, আমাকে ছাড়ো প্লিজ। কোথায় যাচ্ছিলি তুই? কোথাও না, আমাকে ছাড়ো না তুমি। অর্ণব জবাব না দিয়ে নত মাথায় তার হাত ছাড়াতে চাওয়া মেয়েটির দিকে তাকায়। তার দিকে তাকাচ্ছে না একবারও। অর্ণব বুঝলো তূর্ণা রান্নাঘরের দিকে যাচ্ছিল এদিকটায়, আর তার সামনে পড়ে যাওয়ায় এখনো লজ্জা পাচ্ছে। না হেসে পারল না সে। তুই আমাকে এখনো লজ্জা পাচ্ছিস? তূর্ণা একবার অর্ণবের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মোটেও না। তাই? তাহলে খিদা লাগা সত্ত্বেও রান্নাঘরে না গিয়ে আমায় দেখে পালাচ্ছিস যে? তূর্ণা অন্যদিকে তাকিয়ে মিনমিন করে বলে, উফ, তুমি এখান থেকে যাও না, আমি একদম ঠিক আছি, কোনো খিদে লাগেনি। অর্ণব কপালে ভাঁজ ফেলে তাকায় লজ্জাবতীর দিকে। লজ্জায় তার দিকে তাকাতেও পারছে না, অথচ স্বীকার করছে না তো। সে আর না ঘেটে বলে, আমি যাচ্ছি। তোর খিদে লাগলে রান্নাঘরে যা, মা কি যেন বানাচ্ছে, খেয়ে আয় গিয়ে। ক্ষুধা নিয়ে আর লজ্জা পেতে হবে না। তূর্ণা ছাড়া পেয়ে আর কথা বাড়ায় না, পা চালায় সে। এই একটু দাঁড়া দেখি। অর্ণবের কৌতূহলী ডাকে সে ফিরে তাকালো ভ্রু কোচকে। কি হয়েছে? অর্ণব কাছে এগিয়ে এলো
বেশ কৌতূহল নিয়ে। তার চেহারা আর হাত দুটোর দিকে তাকালো পূর্ণ মনোযোগে। তূর্ণার নাকে একটা নাকফুল আর হাতে দুটো চুড়ি দেখা যাচ্ছে। অর্ণব নজর ঘুরিয়ে তাকায়, কিছুটা আশ্চর্য দেখালেও মনটা ভালো লাগায় ছেয়ে গেল। এগুলো কে দিয়েছে মা? চোখের ইশারায় দেখিয়ে বলে। তূর্ণা হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, বড় মা দিয়েছে তোমরা সবাই চলে আসার পর। কেন? কিছু না, একদম আমার বউ লাগছে তোকে। মদ্যপ নয়নে চেয়ে কথাটা বলে অর্ণব। তূর্ণার গালটা আবার লাল হয়ে এলো, আর চোখ তুলে তাকায় না, গাইগুই করে বলে। এগুলো আমি খুলে ফেলবো? অর্ণবের কপালে ভাঁজ পড়ে। কেন? এগুলো তোর গায়ে থেকে কি ক্ষতি করছে? অবশ্যই ক্ষতি, মানুষজনে দেখেই বুঝে যাবে আমি বিবাহিত। তোর সমস্যা কি বোঝার জন্য এসব পড়তে হয়? চোয়াল শক্ত তার, খুলে ফেলবে বলাই নাখোশ। তূর্ণা মাথা তুলে বলে, কেন? আমি কেন বলবো? তুমি তোমার মতোই থাকবে আর আমি তোমার বউ, এটা সবাইকে জানিয়ে জানিয়ে থাকবো নাকি? আমার বান্ধবীরা সবাই জানলে কত পচানি দেবে জানো? তোমার তো কিছুই না, তুমি যে আমার বর এটা কেউ জানবেও না। তাহলে আমি তোমার চিহ্ন নিয়ে বান্ধবীদের পচানি খেয়ে খেয়ে ঘুরে বেড়াবো কেন? অর্ণবের চোয়াল সরব হয়, চোখের প্রশ্ন আর নাখোশ ভাব উধাও হয়ে হাসির ঝিলিক দেখা যায় তাতে। এগিয়ে এলো তূর্ণার দিকে, মাথা ঝুঁকিয়ে তার বরাবর হয়, কপালের চুল সরিয়ে পরপর নাকে ঠোকা দিয়ে বলে, আমি কারবার এটা না জানলেও কোনো এক লাজবতীর নামে যে কবুল পড়েছি, এটা আমার সব বন্ধুরা জানে, বুঝেছিস? এত চিন্তা করতে হবে না তোর বরকে নিয়ে। না হয় তুই বরং আমাকে কিছু একটা কিনে দিস, আমি ওটা সবসময় তোর চিহ্ন হিসেবে আমার সাথে রাখবো, তাহলে তো সমান সমান, তাই না? তূর্ণা অতি সন্নিকটে থাকা অর্ণবের দিকে তাকিয়ে জানতে চায়, তুমি যে আমার বর এটা জানিয়ে দিয়েছো সবাইকে? হুম, আমি যে একজনের বর এটা জানিয়েছি। তূর্ণাকে খুশি দেখালো এই কথা শুনে। ঠিক আছে, পরবো চুড়ি আর নাকফুল। তোমাকে আমি একটা গিফট দেব, ওখানে লেখা থাকবে তূর্ণার বর, তুমি পরবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুই কিভাবে একটা জিনিস গিফট করবি? টাকা আছে? বাবার থেকে খুঁজিস না আবার, আমাকে জানাবি যখন কিনবি তখন। না, আমার অনেক টাকা আছে, তোমার কাছেও নেই অত টাকা, আমিই কিনবো। তাই? অত টাকা কোথায় পেয়েছিস? বাবা বড় বাবা দুজনে আমাকে প্রতিদিন স্কুলে কোচিংয়ে যাওয়ার সময় তোমার থেকেও বেশি টাকা দেয়। তুমি কি জানো আমি অত টাকার খাবার খাই নাকি? আমি গত ঈদের টাকাও এখনো ব্যাংকে নতুন নতুন পড়েই আছে। সেবার মেলায় নিয়ে গিয়েছিলে, তখনও বাবাকে ফোন দিয়ে তোমার সাথে মেলায় যাব বলে টাকা চেয়েছিলাম, মাকে বলে অনেক টাকা দিয়েছিল, ওগুলোও আছে সব। তারপর আচ্ছা, তোর অনেক টাকা আমি বুঝতে পেরেছি, কিনলে তখন আমায় দিস ওটা, আমি রেখে দেবো আমার কাছে, যেন সবাই বুঝতে পারে আমি তূর্ণার বর। যেহেতু দিনটি অন্যান্য দিনের চেয়ে আলাদা ছিল, তাই রাতের খাবার সারতে অনেক রাত হয়ে গিয়েছিল সবার। শ্রেয়সী তখন মেয়েকে বিছানায় পাশে নিয়ে কাত হয়ে ঘুম পাড়াচ্ছে শো শো শব্দ করে। উমরান ব্যালকনি থেকে কারোর সাথে ফোনে কথা সেরে রুমে আসে, লাইট বন্ধ করে শুয়ে পড়ে এক পাশে। শ্রেয়সী মেয়ে পুরোপুরি ঘুমিয়ে গেছে খেয়াল করেনি, নিজের ধ্যানে মগ্ন সে। কিন্তু উমরানের তার চোখে পড়েছে রুমে ঢুকেই কিছু একটা চিন্তা করছে বুঝতে পেরেছে। পিছন থেকে টেনে নিয়ে পাশে শোয়াই তাকে। শ্রেয়সীর ধ্যান ভাঙতেই মেয়ে উঠে যাবে ভেবে কিছু বলতে নেয়, কিন্তু উমরান থামিয়ে দিল। ও যে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে শ্রেয়সী, তুমি কোন ধানে আছো? শ্রেয়সী এক নজর মেয়ের দিকে তাকিয়ে আসলেই ঘুমিয়ে পড়েছে বুঝে মাথাটা ফেলে রাখে। উমরান কিছু বলল না। শ্রেয়সী নিজেই কিছুক্ষণ পর মাথাটা তুলে তার বুকে এনে রাখে, নিম্ন স্বরে বলেন, দিদুনকে মনে পড়ছে মেজর। উমরান তার পিঠে হাত রেখে আগলে নেয়। কথাটা শুনে কপালে ভাঁজ ফেলে বলে, মনে পড়ছে বলতে? দিদুনের সাথে সবকিছু আমার কাল পরশু থেকেই মনে আসছিল খুব। আমি ওখানে থাকতাম দিদুনকে নিয়ে, কেউ ছিল না আমার সাথে আমার দিদুন ছাড়া, অথচ আজ আমি কত সুন্দর একটা পরিবার পেয়ে গেছি। সবাই আছে, হেসে খেলে থাকছি সবার সাথে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই পেয়ে গেলাম, অথচ আমার দিদুনটা নেই। চোখের জল ছেড়ে দিল সে। কিছু দেখে যেতে পারলো না আমার দিদুন। নাক টেনে বলে, আমার ভীষণ কষ্ট হচ্ছে মেজর, সবার মধ্যে কত আনন্দে আছি আমি, কিন্তু আমার যে দিদুন নেই, আমার খুব মনে পড়ে, দিদুনের কথা খুব মনে পড়ে।
আপনাদের সাথে তেমন কিছু এখনো মনে পড়ে না আমার। ফোপানো স্বর তার। দিদুনের সাথে যে থাকতাম, আশ্রমে যেতাম, সারাদিন দৌড়ঝাঁপ করে এসে পা ব্যথা নিয়ে বিছানায় কাতরাতাম। আমার দিদুন আমায় পায়ে মালিশ করে দিত, বকতো সারাদিন টই টই করতাম বলে। আমি সারা রাত কাঁদলে দিদুন একটুও ঘুমাতে পারতো না, মাথায় হাত বুলিয়ে দিত। জ্বর হলে দিদুনই দেখতো আমাকে সারা রাত, জ্বর পট্টি দিত, খাইয়ে দিত। রাতে না খেয়ে ঘুমিয়ে গেলে বকে বকে নিজেই আবার আধো ঘুমে তুলে খাইয়ে দিত আমায়। আমার সব মনে পড়ে। দিদুন নেই ভাবলেই আমার সব সুখ অনর্থক লাগে। নাক টানে সে। যে সুখ দিদুন দেখেই যেতে পারেনি, সেই সুখ আমার অপূর্ণ লাগে। আজ সারাদিনও কত আনন্দে কাটালাম সবার সাথে। আমার বাপের বাড়ি এটা, তাই না? জীবন আমাকে কোথা থেকে কোথা নিয়ে এলো দেখুন না। এটা এখন আমার বাপের বাড়ি, অথচ বাপের বাড়ির দিকে সর্বপ্রথম সদস্য হওয়ার কথা ছিল আমার দিদুন। সেই আর নেই। দিদুনকে ছাড়া সব আছে মেজর। আমার জীবনে এখন দিদুনকে ছাড়া সব আছে। আমার কষ্ট হচ্ছে খুব। শক্ত করে আঁকড়ে ধরেছে শ্রেয়সী স্বামীর বুকটা। নির্দ্বিধায় সবটা উগড়ে দিল সে। চোখের অশ্রু বাঁধ মানছে না। উমরান শ্রেয়সীকে আরো দৃঢ়ভাবে আগলে রেখেছে নিজের সাথে। পিঠে এক হাত আর অন্যটা তার চুলের ভাঁজে। সবটা শুনে গভীর শ্বাস টানে সে। শ্রেয়সী, তোমার দিদুনের সাথে সবচেয়ে মনে পড়ছে, এটা খুব ভালো খবর। এভাবে কাঁদতে হয় না। মানুষের আয়ুষ্কাল আগে থেকে নির্ধারিত। তোমার তো খুশি হওয়া উচিত। এখনকার যোগী বৃদ্ধরা যেভাবে অসুখী বিসুখে কষ্ট পেয়ে দুনিয়া ছাড়ছে, সেভাবে কষ্ট পেতে হয়নি তোমার দিদুনকে। সৃষ্টিকর্তার ডাক পেয়েছেন, তাই হঠাৎ সবাইকে ছেড়ে চলে গেছেন। না, আপনি জানেন না, দিদুন কষ্ট পেয়ে চলে গেছে। আমি নেই যখন থেকে শুনেছে, তখন থেকে দিদুন ভেঙে পড়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল মনে মনে। এটা আমি জানি, খুব ভালো করেই জানি। তাই তো আমি ফেরার আগেই চলে গেল। হেঁচকি উঠে তার। উমরান তার মাথায় চুমু এঁকে দিল। আচ্ছা, বুঝতে পারছি। এখনও তো কেঁদো না তো, এমন মেয়েটা উঠে যাবে আবার। শ্রেয়সী কান্না সংযত করার চেষ্টায় একটু শ্বাস টেনে নিল। দিদুন যেদিন চলে যাচ্ছিল, সেদিন আমাকে কে বলেছিল জানো? শ্রেয়সী অশ্রু সিক্ত চোখে আগ্রহ নিয়ে বুক থেকে মাথা তুলে তাকাতে চায়। উমরান মাথাটা তুলতে দিল না, বুকেই রেখে দিল। অতঃপর বলে, দিদুন আমার হাত ধরে কথা দিয়েছিল যেন তার নাতনির জায়গায় অন্য কাউকে দিই। নাতনির জায়গা নিয়ে কি সচেতন ভাবতে পারছ? অন্য কাউকে যেন উশসীর মা না বানায়, আমার ঘরে যেন আর কেউ না উঠে, সেই কথাটা নেওয়া ছাড়া ছাড়ছিলই না। আর ওই মেয়েটা ওই অবস্থায় সে পারছিল না আমার হাতটা ছো মেরে ছাড়িয়ে নিতে, যেন দিদুনকে কথা দিতে না পারে। আমি তার হাবভাব বুঝে আরো সুন্দর করে স্পষ্টভাবে কথা দিলাম। দিদুনের ওই অবস্থায় সবাই কিভাবে মানুষটার জন্য চিন্তিত, আর সে চিন্তিত তোমার জায়গায় কাউকে না আবার দিয়ে দিই তা নিয়ে। ভাবতে পারছো কত পসেসিভ? আমার তো এখনো ভাবলে। কথাটা শেষ করার আগে নিজের গালে কারো অনবরত অধরে স্পর্শ পেল। শ্রেয়সী টুপটাপ চুমু খাচ্ছে স্বামীর গালে, ঠোঁটের কিনারায় অন্য গালে, কপালে, চোখের পাতায়, চিবুকে, কোথাও বাদ রাখছে না। অনবরত অধর ছুঁয়ে দিচ্ছে। দিদুনের মারা যাওয়ার ওই মুহূর্তটা হাসির মতো না হলেও উমরানের বউকে শান্ত করতে ওভাবে বলছিল। কিন্তু অকস্মাৎ এহেন আক্রমণে সে থেমে থাকে। শ্বাস আটকে আছে তার। শ্রেয়সী একের পর এক আতুরে স্পর্শ দিয়েও থামছে না। শেষের ঠোঁটের কিনারায় ঠোঁট বসাতেই শব্দ করে থেমে গেল। পাশ থেকে কোমর আগলে অকস্মাৎ দৃঢ়ভাবে নিজের উপর উঠিয়ে নিয়েছে তাকে। শ্রেয়সী কোমরে ওই দৃঢ় স্পর্শে আর্তনাদ করে ওঠে। শ্রেয়সী টুপটাপ চুমু খাচ্ছে স্বামীর গালে, ঠোঁটের কিনারায়, অন্য গালে, কপালে, চোখের পাতায়, চিবুকে, কোনো স্থান বাদ রাখছে না। এলো পাথারি চুমুর বর্ষণে ভরিয়ে দিল। দিদুর মারা যাওয়ার ওই মুহূর্তটা হাসির মতো না হলেও উমরান বউকে শান্ত করতে ওভাবে বলছিল। কিন্তু অকস্মাৎ এহেন আক্রমণে সে থেমে থাকে। শ্বাস আটকে থাকে তার। শ্রেয়সী একের পর এক আদুরে স্পর্শ দিয়েও থামছে না। শেষে ঠোঁটের কিনারায় ঠোঁট বসাতেই শব্দ করে থেমে গেল। পাশ থেকে কোমর আগলে উমরান অকস্মাৎ দৃঢ়ভাবে নিজের উপর উঠিয়ে নিয়েছে তাকে। শ্রেয়সী কোমরে এই দৃঢ় স্পর্শে আর্তনাদ করে ওঠে। থেমে যা শ্রেয়সী, এখানে কিছু করতে চাইছি না, আমরা বাড়িতে নেই, ভুলে গিয়েছ? শ্রেয়সী সে কথায় কর্ণপাত করল না। তার কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে নিম্ন কণ্ঠে বলে, ভালোবাসি মেজর। কানের সাথে স্পর্শ করে গেল, কানের সাথে অধর স্পর্শ করে গেল
উমরান শক্ত হয়ে আছে। শ্রেয়সী সেই অবুঝ থাকাকালীন এভাবে না বুঝে কাছে চলে আসতো। শ্রেয়সী সেই অবুঝ থাকাকালীন এভাবে না বুঝে কাছে চলে আসতো। উমরানকে নিজের চঞ্চলতাময় স্পর্শে সেই সময়ে ক্ষণে ক্ষণে কম প্রলুব্ধ করেনি, কিন্তু সে সামলে থাকতো, কারণ উপযুক্ত সময় ছিল না। এরপর কত কি হয়ে গেল। সেই শ্রেয়সী সর্বোচ্চ সুখের ফোয়ারা তার হাতে তুলে দিয়ে হারিয়ে গেল, আবার ফিরেও এলো, কিন্তু আগের মতো স্বতঃস্ফূর্তভাবে নিজের বাচ্চামির স্বভাবে তাকে মাতিয়ে রাখেনি। না তো এমন প্রেমময় স্পর্শ দিয়েছে নিজ থেকে, যা পেয়েছে সে সব তো উমরান নিজেই আদায় করে নিয়েছে প্রতিবার। তাই বুঝি আজ বউয়ের সামান্য চুমু দেওয়াতেও এত কেঁপে কেঁপে উঠছে তার বুকটা। শ্রেয়সীর কোমরে রাখা তার হাতের স্পর্শ গাঢ় হচ্ছে ক্রমশ। তার বিচরণ স্থান প্রসারিত হচ্ছে আশেপাশে। এক হাতে তার মুখটা সামনাসামনি কাছে এনে বউয়ের প্রেম নিবেদনময় বাক্যের বিপরীতে বলে, তোমাকে ভালোবাসি শোনা, কিন্তু এভাবে যে সিরিয়াস হচ্ছে আমি। বুকের উপর থাকা শ্রেয়সী তখন সেই বুকের কম্পন স্পষ্ট টের পাচ্ছে। শার্টের ফাঁক দিয়ে ওখানটায় হাত গলিয়ে রাখে, আঙ্গুলের নড়চড়ে গভীরভাবে ওখানটায় কি হচ্ছে বোঝার চেষ্টা করে সে। উমরান সেই হাতের উপর হাত রেখে গাঢ় শ্বাস টানে, ফিসফিস করে বলল, এখন আমরা বাইরে নেই শ্রেয়সী, উচিকে অন্য কোথাও রাখা যাবে না। আর আমি সিরিয়াস হচ্ছে জঘন্যভাবে, থেমে যাও প্লিজ। শ্রেয়সী তৎক্ষণাৎ মাথা তুলে তার চোখের দিকে তাকায়। ইস, কিছু করতে পারি না, অমনি সিরিয়াস হতে হয় আপনাকে? শ্রেয়সী নাকে নাক ঠেকিয়ে বলে, উমরান, না, পারবেন না। আমি আপনাকে অনেকগুলো চুমু দেবো আর আপনি চুপচাপ নেবেন। জেদি কণ্ঠে কথাগুলো বলে সে ফের অনবরত অধৈর্যরা দিয়ে স্বামীকে ছুঁয়ে দিতে আরম্ভ করলো। উমরান সেই স্পর্শ নিতে নিতে তার পিঠে রাখা হাতটা দৃঢ় করে শান্ত কণ্ঠে বলে, আমি শুরু করলে আর মানা করলে গোল পাবে না শ্রেয়সী, ছেড়ে দাও আজকের জন্য। কাল সকালে, আচ্ছা ভোরে চলে যাব বাড়িতে, তখন শুধু আমার চেহারা আর বুকে না, আরো অনেকভাবে অনেক জায়গায় তোমার জমা নেব। এখন ছেড়ে দাও। বলতে না বলতে শ্রেয়সী হেসে দিয়ে তার অধর দুটোতে স্বীয় অধর চেপে ধরে। ছোট ছোট স্পর্শ দিতে দিতে দুইবার নিজের পেট বিছানায় আবিষ্কার করলো। হঠাৎ তার সাথে কি হয়েছে বুঝে না উঠে সামনে তাকায়। উমরান তাকে শুইয়ে দিয়ে উঠে বসেছে, শ্রেয়সীর উপরে চলে আসলো। কোনো কথাবার্তা ছাড়া গায়ের শার্ট খুলে বেল্টে হাত দিল। শ্রেয়সী চমকিত হয়ে হাত দিয়ে আটকে নেয়। কি করছেন? পোশাক আশাক খুলে ফেলছেন কেন? বুঝতে পারছো না? শ্রেয়সী বুঝেছে, সে বলে, আপনি কি পাগল? উশি ঘুমাচ্ছে এখানে, দেখি পাশে আসুন, ঘুমিয়ে পড়ি দুজন। উমরান তখন হাঁপাচ্ছে, অস্থির হয়ে সব খুলতে নিচ্ছিল। শ্রেয়সীর বাধা পেয়ে আবার এই কথা শুনে আক্রমণাত্মক হয়ে এগিয়ে আসে তার মুখের দিকে। এই, তোমাকে আমি পিষে ফেলবো, কসম। ছলনা করছে আমার সাথে? আমাকে উত্তেজিত করে এখন কি করছেন জিজ্ঞেস করো। নাটক করবে না, এই মুহূর্তে তোমাকে চাই আমার। উমরান পাগলামি আচরণ করে শ্রেয়সীকে পেতে, কিন্তু এতটা বন্য আজ অবধি হয়নি তার, যতটুকু মনে পড়ে। অবাক হওয়ার সাথে সাথে শ্রেয়সীর হাসিও পেল অধৈর্য পুরুষটিকে দেখে। সে হাসি আটকে বলে, আশ্চর্য, নাটক কই করছি? আর আপনি এত ডেসপারেট আচরণ কেন করছেন হঠাৎ? বউয়েরা ভালোবাসি বললে সুন্দর সুন্দর কথা বলে তাদের কপালে চুমু দিতে হয়। ঠোঁট চেপে হাসি আটকে সে বলে, আর আপনি দেখি সোজা বেল্ট খুলছেন, আজব তো। সাথে সাথে কপালে অধৈর্য স্বামীর কষা ওষ্ঠ জোড়ার স্পর্শ পেল সে। পরপর দু হাতে ধরে তার দু গালেও দিল অধরের ছোঁয়া। দেখেছি, রাগ করো না, তোমাকে তো আমি এমনিতে উঠতে বসতে চুমু দিই। নাও, আরো দিলাম, কিন্তু আর থামাবে না প্লিজ। শ্রেয়সী তাও মানল না। উশি উঠে যাবে, নতুন জায়গায় এমনিতেও ঘুমোতে চাইছিল না, আজ না। উমরান দাঁতে দাঁত চাপলো। এটা তো আমিও বলেছিলাম, শুনেছো তুমি? এই, শুনেছো? শ্রেয়সী মানে না। না, আজ না। আছে, আমার কনসেন্ট নেই কিন্তু। সে ভ্রু উঁচিয়ে বলে, না থাকুক। বলতে বলতে তার পোশাকের ভেতর হাত গলিয়ে অস্থিরভাবে ছুঁয়ে দিতে শুরু করেছে উমরান। শ্রেয়সী হাত সরাতে চেয়ে বলে, জোর করবেন? উমরান অনেকটা ডুব দিয়েছে শ্রেয়সীর মধ্যে।
তার কোমল উদরে নাভিদেশে জিহবার অধরে স্পর্শ দিতে দিতে উমরান প্রতিউত্তর করে। করব। শ্রেয়সী আবেশে চোখ জোড়া বন্ধ করে জবাব দেয়। জোর করে এসব মানে কিন্তু রেপ হক রেপ কেস করবো আপনার বিরুদ্ধে। করো, তুমি রেপ করে তবে হাজতে যাবো আমি। শ্রেয়সী চোখ মুখ কুচকে নাক ছিটকে ওঠে। ছি, নষ্ট মন আর নষ্ট মুখ আপনার, যা তা বলে দেন। শ্রেয়সীর পোশাক সরাতে সরাতে। হ্যাঁ, আমার নষ্ট মন আর নষ্ট সবকিছু তোমাকেও নষ্ট করবো এখন। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।